আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাসছিস কেন তোরা? হাসবি না। রেশমি বলল, শুধু শুধু আমিও জড়িয়ে গেলাম। ওই মেয়ে নিশ্চয় ভেবেছিল আমি তোর গার্লফ্রেন্ড। কি জানি, কথার ধরনে তো মনে হচ্ছিল জেলাস। ভাইরে ভাই, এইটুকুন মেয়ের কথা শুনলে অবাক হয়ে যাবি তোরা। তাহলে তো মেয়েটারে একবার দেখা দরকার, বলল আশিক। কোনো দরকার নাই, এছাড়া মেয়েটা মনে হয় আর সামনে আসবে না। যেই ধমক দিয়েছি, এবার থেকে দেখলে 10 হাত দূরে দূরে থাকবে। লেকের থই থই করা পানির স্রোতের সাথে ভেসে চলছে মাঝারি সাইজের সাদা জাহাজটি। লেকের নীলাভ স্বচ্ছ পানিতে আকাশের বুকে থাকা অর্ধখণ্ড চাঁদটির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠছে। চাঁদের সঙ্গে রয়েছে ঝলমল করা দূর আকাশের তারা, যাদের দেখতে যতটা সুন্দর লাগে গণনা করা এর চেয়েও কঠিন। শুধু কঠিন নয়, অসম্ভব বটে। এই মুহূর্তে চাঁদের সঙ্গে অর্ষাকে তুলনা করা যায়। নিঃসন্দেহে আহনাপের বুককে বলা যায় বিশাল আকাশ। চাঁদ যেমন আকাশের বুকে থেকে পৃথিবীর কিরণ ছড়াচ্ছে, ঠিক তেমনই আহনাপের বুকে থেকে অর্ষা মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। এক হাতে আহনাপ তাকে আগলে রেখেছে বুকের মাঝে, খুব যত্ন সহকারে। হোক না বিষয়টা অজ্ঞানে, তাতেই বা কি আসে যায়। এই মুহূর্তটা অনন্ত হোক, এর শেষ যেন কোথাও না হয়। অনেকক্ষণ বাদে নেহা আবার আসে বাইরের দিকটায়। বাড়ি থেকে ফোন এসেছিল, তাড়াতাড়ি সকলকে বাড়িতে ফিরতে বলা হয়েছে। নেহা বাইরে এসে অবাক হয়, ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। দুহাত গালে রেখে নিজে নিজেই হেসে বলে, আরে বা, আমার ভাই ভাবি দেখি খুব রোমান্টিক। দুজনে কি সুন্দর খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে। নেহা এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসে। অর্ষার হাতে মৃদু ঝাঁকি দিয়ে বলে, ভাবি, এই ভাবি। অর্ষার কোনো হুঁশই নেই, সে তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অন্যদিকে আহনাবেরও একই অবস্থা, কারোরই কোনো সারা শব্দ নেই। নেশাটা দুজনের বড্ড বেশিই হয়ে গেছে। বাড়িতে গিয়ে তো মায়ের হাতে উত্তম মধ্যম তাকেই খেতে হবে মনে হচ্ছে। এত সুন্দর করে দুজনে ঘুমিয়ে আছে যে নেহার ডাকতেও মায়া লাগছে, কিন্তু কিছু করারও তো নেই। তাড়াতাড়ি না ফিরলে পানিশমেন্টও তারই হবে। তবে এত সুন্দর দৃশ্য তো ক্যামেরাবন্দি করাই যায়। নেহা উঠে দাঁড়ালো, একটু দূরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরায় দুজনের যুগলবন্দি ছবি ফোনে ক্যাপচার করে নিল। ছবিটা দেখলে মনে হবে রাজকুমারের বুকে রাজকুমারী ঘুমিয়ে রয়েছে, সেই সাথে ছবিতে রয়েছে আকাশের সাথে নীলাভ লেকের পানি। আহা, ছবিটা পুরো বাঁধিয়ে রাখার মতো। ফোন পকেটে রেখে সে নিহিতকে ডাকতে গেল। তার একার পক্ষে দুজনকে ডেকে তোলা সম্ভব নয়। জাহাজ ঘাটে ফেরার পর নেহা, নিহিত এবং আরও কয়েকজন মিলে ধরাধরি করে আহনাব এবং অর্ষাকে গাড়িতে উঠিয়ে বসালো। ড্রাইভিং সিটে বসেছে নিহিত আর পাশের সিটে নেহা। নেহা পেছনের সিটে আহনাব এবং অর্ষার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দুজনেরই তো ভালোই নেশা হয়ে গেছে, মা বকবে না? বকবেই তো, তুই কেন ওদের ওই জুস খাওয়াতে গেলি? আরে আমি কি জানতাম নাকি ওরা এত পরিমাণ খাবে? এবার বোঝ বাছা। প্লিজ ভাইয়া, মাকে একটু ম্যানেজ করে নাও প্লিজ। নিহিত গম্ভীর হওয়ায় অভিনয় করছিল, এবার হেসে বলল, তুই চিন্তা করিস না তো। বাড়ি ফিরে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিলেন ফুপি নিজেই। নেহা ও নিহিত মিলে অর্ষা এবং আহনাবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ওরা দুজন নেশা করে আবোল তাবোল বলছে বিড়বিড় করে। ফুপি চমকে প্রশ্ন করেন, এই অবস্থা কেন? নেহা ভয়ে ঢোক গিলে বলে, আগে ভাইয়ার ভাবিকে ঘরে নিতে হবে মামুনি, এইভাবে আর ধরে রাখা যাচ্ছে না। ফুপি একবার ভেতরের দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তোদের বাবা এখন ঘরে, তাড়াতাড়ি ওদেরকে ওদের ঘরে নিয়ে যা। নেহা এবং নিহিত তাই করল। ফুপিও পিছু পিছু গেলেন সেই রুমে। ছেলে মেয়ের উদ্দেশ্যে বললেন, ওরা যে এত ড্রিঙ্কস করেছে, তোরা কোথায় ছিলি তখন? নিহিত বুদ্ধি করে বলল, ওদেরকে আলাদা স্পেস দিয়েছিলাম মামুনি, কিন্তু বুঝতে পারিনি ওরা সময় না কাটিয়ে এত ড্রিঙ্কস করবে। না, তা কেন বুঝবে? এত পাকনামি কেন করতে গেছো? এখন তোমাদের বাবাকে কি বলবো আমি? তিনি তো অর্ষা আর আহনাফের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছেন। নেহা ফট করে বলল,
বলে দাও যে ভাবি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তাই সকালে দেখা করবে। আহারে, বুদ্ধির কি বাহার! দেখি কিভাবে পরিস্থিতি সামলানো যায় এখন। তোদের দুটোর বিচার আমি সকালে করব। এখন বের হ ঘর থেকে। দুজন বের হওয়ার পর ফুপিও ঘরের লাইট অফ করে দরজা চাপিয়ে চলে গেলেন। চোখে মুখে কিছু সুরসুর করছে বলে মনে হচ্ছে আহনাপের। সে বারবার মুখে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। শেষমেশ ঘুমই ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে জিনিসটা কী, কিন্তু চোখ মেলে রাখাটাই তার পক্ষে দুষ্কর হয়ে পড়ছে। সে আবারও চোখ বন্ধ করে ফেলে। বুকের মাঝে থাকা অর্ষাকে কোলবালিশ ভেবে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নেশা কাটেনি তার পুরোপুরি। নেশার ঘোরে অর্ষার গালে চুমু খায়। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে সূচক শব্দ করে অর্ষা। যেই গালে চুমু দিয়েছে সেই গালে হাত রেখে চুমু মোছার চেষ্টা করে। ফের আবার চুমু খায় আহনাব। অর্ষা এবার বিরক্ত হয়েই মৃদু আঘাত করে আহনাপের বাহুতে। এবার যেন আহনাপের হুঁশ ফিরল। সে ফট করে চোখ মেলে তাকায়। এতক্ষণ মুখে যা সুরসুর করছিল তা ছিল অর্ষার চুল। আর যাকে কোলবালিশ ভেবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে সে কোলবালিশ নয়, বরং অর্ষা। অর্ষা ঘুমচড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলছে, আমি বলেছিলাম আপনি খারাপ, আপনি সত্যি অনেক খারাপ। বারবার কেন চুমু খাচ্ছেন? কেন কেন? আহনা পোকার মতো তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। এরপর অর্ষাকে সরিয়ে লাফিয়ে উঠে বসে। বুকে ফু দিয়ে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে উঠে যাওয়ার আগে অর্ষা তার হাত টেনে ধরে। আহনাব উঠতে গিয়েও থেমে যায় অর্ষার মুখের দিকে তাকিয়ে। নেশার রেশ হয়ে গেছে তার। সে মুখটা ধীরে ধীরে এগিয়ে নেয় অজান্তেই। অর্ষার চোখ দুটো পিটপিট করে তাকায়। আহনাবের মুখের ওপর হাত রেখে মিষ্টি করে হেসে বলে, নো। প্রত্যাখ্যানে আবারও হুঁশ ফিরে আসে আহনাবের। এক ছুটে চলে যায় ওয়াশরুমে। চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকায় আহনাব। মুখের ওপর হাত রেখে বলে, হাই আল্লাহ, কি যে হয়ে গেল। অর্ষা দেখেছে আমি চুমু খেতে যাচ্ছিলাম। দেখেছেই তো, না দেখলে বারণ করলো কিভাবে? কি হলো হঠাৎ আমার? আমি ওকে মুখ দেখাবো কিভাবে? ওর সামনে যাব কিভাবে? ছি আহনাব, ছি। কি করে তুই এটা করতে গেলি? সে লজ্জায় অস্বস্তিতে গাঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রুমে গিয়ে অর্ষার মুখোমুখি যে কিভাবে হবে সেই ভাবনাতেই এখন সে বিবশ হয়ে গিয়েছে। আহনাব যখন রুম ফেরে তখন খুটখুটে অন্ধকার রুমের কিছুই ঠাউর করতে পারছিল না। কিছুক্ষণ সে থম মেরে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। অর্ষা কি এখনো জেগে আছে? তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। অন্ধকারে চোখ সয়ে আসার পর সে একটু একটু করে বিছানার দিকে এগিয়ে যায়। অর্ষার কোনো সারা শব্দ নেই। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে খাটের ওপর বসে। তবুও অর্ষার কোনো সাড়া পাওয়া গেল না। এবার সে কিছুটা ঝুঁকে অর্ষার মুখের দিকে তাকায়। বুঝতে পারে অর্ষা ঘুমিয়ে পড়েছে। বুকের ওপর থেকে যেন ভয় ও লজ্জায় ভারী পাথরটা নেমে গেল। লম্বা করে শ্বাস নেয় সে। কোলবালিশটা মাঝখানে রেখে আবারও শুয়ে পড়ে। ঘুমে চোখ যখন লেগে আসছিল তখন ধপ করে আহনাপের গায়ের ওপর অর্ষা হাত রাখে। ভয় পেলেও নিজেকে ধাতস্থ করে নেয় আহনাপ। খুব সন্তর্পণে অর্ষার হাতটি সরিয়ে বিড়বিড় করে বলে, হুশ, দূরে থাকো, দূরে দূরে। আজ আর সূর্য উদয় হওয়ার সাথে পাল্লা দিয়ে ঘুম থেকে উঠতে হয়নি আহিলকে। আফরিন বেড়াতে আসবে বলে কিছুদিন সে অফিসে যাবে না। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। রেনু এসে চা দিয়ে যায়। আমিনা বেগম রান্নাঘর থেকে ফিরে এসে বলেন, যাবে কখন আফরিনের বাসায়? এই তো বের হব এখন। দুপুরের আগে আগেই পৌঁছে যাবি। তোর জন্য রান্না বান্না করতেছে আফরিন। ওকে আবার এসব কে করতে বললো? বলা লাগবে নাকি, ও তো এমনই। আহিল কিছু বলল না। তিনি পাশে বসে বললেন, যাওয়ার সময় মনে করে কিছু নিয়ে যাস কিন্তু। হ্যাঁ নেব। চা শেষ করে আহিল বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে বাইক থামিয়ে ফলমূল কেনে। পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বরে ভেসে আসে, আমায় একটা আপেল দেন তো। আহিল ভ্রু কুচকে পেছনে তাকায়। বিরক্ত হয়ে বলে, আবার তুমি? সকাল চুলের বিনুনি নাচিয়ে নাচিয়ে বলল, হ্যাঁ আমি। আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? ফাউল কথা বলবে না।
আচ্ছা বলবো না। এখন কি আপেল দেবেন? আচ্ছা থাক, লাগবে না। আহিল ওর কথাই পাত্তা না দিয়ে কি কি নেবে সেগুলো দোকানদারকে বলছিল। সকাল উচ্ছ্বসিত হয়ে বলে, জানেন, আজ না আমি ভীষণ খুশি। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। নিঃসন্দেহে আজকের দিনটা আমার জন্য শুভ। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। বলেই চিন্তিত হয়ে ভাবতে লাগলো সকাল। আহিল গম্ভীর হয়ে বলল, কিন্তু আমার দিনটা খুবই খারাপ আজ। ইস, কেন? এই দোকানের ফল ভালো নয়? দোকানের ফল ঠিকই আছে, আমার সমস্যাটা তোমায় নিয়ে। এভাবে হুটহাট কেন দেখা হয় বুঝতে পারছি না। আহা, না বোঝার কি আছে? এটা হচ্ছে মনের কানেকশন। টান, বুঝছেন? গভীর টান। বড্ড বাচাল তো তুমি। আচ্ছা, তোমার সমস্যা কি আমায় বলো তো, কি চাও তুমি? আপাতত আপনার নামটা বলেন, আর ফোন নাম্বার দিলেই হবে। থাপ্পি যখন দাঁত ফেলে দেব তখন বুঝবে মজা। সবসময় এমন কাঠখোটা মেজাজে কথা বলেন কেন? আমি কি প্রেম করতে চেয়েছি নাকি? তুমি চাইলে আমি রাজি হব। আমি কি জানি। আচ্ছা, আমরা ফ্রেন্ড তো হতেই পারি। না, পারি না। আমার অলরেডি অনেকগুলো ফ্রেন্ড আছে, নতুন করে আর প্রয়োজন নেই। কেন? গার্লফ্রেন্ড বুঝি বারণ করেছে? আহিল ভ্রুকুটি করে প্রশ্ন করে। কে গার্লফ্রেন্ড? ওই যে রেস্টুরেন্টে যার সাথে গিয়েছিলেন। আহিল কিছুক্ষণ চুপ করে থাকে, কি যেন ভেবে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। সকাল মুখটা কাদো কাদো করে বলে, তার মানে সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। এতক্ষণ নিতু আর বিথি চুপ করেছিল। এবার নিতু মুখ খুলে সাংঘাতিক একটা কথা বলে ফেলে। সে আহিলের উদ্দেশ্যে বলল, সে যে আপনার গার্লফ্রেন্ড হয় তার প্রমাণ কি? নিতুর প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় আহিল। এদিকে টনক নড়ে সকালেরও। অসাধারণ কোনো ক্লু খুঁজে পেয়েছে এমনভাবে বলল, হ্যাঁ তাই তো। তোমাদেরকে আমি প্রমাণ কেন দিতে যাব? তোমরা কে? বলল আহিল। সকালও ওর জায়গায় অটুট থেকে বলল, না বললে আমিও বিশ্বাস করি না, আর আপনাকে আমি জ্বালাবই। আহিল ভেবে চিনতে বলল, ওর সাথে কথা বলিয়ে দেবো তোমায়, তাহলে তো বিশ্বাস করবে। ওকে, বাট একটা শর্ত আছে। কি? এরপর আর কখনোই তুমি আমাকে জ্বালাবে না, আমার সামনেও আসবে না, মনে থাকবে? ওকে। ঠিক আছে, 3 দিন পর আমার রেজাল্ট দেবে। 4 দিনের দিন অর্থাৎ সোমবার সেই রেস্টুরেন্টে এসো, আমি ওকে নিয়ে আসবো। আচ্ছা। আহিল দোকানদারের বিল মিটিয়ে এক প্যাকেট আপেল সকালের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার। আহিল চলে যাওয়ার পর বিথি হেসে বলে, লোকটার আগে হলেও মন ভালো। অর্ষা ঘুম থেকে ওঠার আগেই আহনাব উঠে পড়েছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে। ফুপি এসে কফি দিয়ে বললেন, অর্ষা কোথায়? নাস্তা করবি না তোরা? ও এখনো ঘুমাচ্ছে। তো ডাকিসনি কেন? ডেকে আন যা। আহনাব গম্ভীর হওয়ার ভান ধরে বলল, আমি পারবো না, নেহাকে পাঠাও। নেহা তখন ড্রয়িং রুমেই আসছিল। আহনাবের শেষ কথাটি শুনতে পেয়ে বলল, কোথায় পাঠাতে বলছো ভাইয়া? ফুপি বললেন, যা তো অর্ষাকে ডেকে আন। ওকে। বলেই নেহা আবার ওপরে চলে যায় অর্ষাকে ডাকতে। ফুপি এবার আহনাবের পাশে বসেন। অনেকক্ষণ চুপ করে থেকে রয়ে শুয়ে বললেন, তুই কি এখনো অর্ষাকে মেনে নিতে পারিসনি? এই প্রশ্ন কেন করছো? কফিতে চুমুক দিয়ে বলল আহনাব। জানতে চাচ্ছি, তুই উত্তর দে। সম্পর্ক স্বাভাবিকই আছে। কেমন স্বাভাবিক? মেনে নিয়েছিস তো? আহনাব চুপ করে থাকে। ফুপি দীর্ঘশ্বাস নিয়ে বলেন, যা হওয়ার তা তো হয়ে গেছে আহনাব। এবার তো সম্পর্কটাকে একটা সুযোগ দে। আমি তোকে ফোর্স করছি না, জোর করে কিছু চাপিয়েও দিচ্ছি না, শুধু বলছি একটু ভেবে দেখ। প্রত্যুত্তরে আহনাব শুধু স্মিত হাসি প্রদান করল। ফুপি ব্রেকফাস্ট সাজাতে চলে যাওয়ার পর নেহা আসে। সোফায় বসে আহনাবের দিকে তাকিয়ে মিটি মিটি হাসে। আহনাব লক্ষ্য করে জিজ্ঞেস করে, হাসছিস কেন? নেহা মাথা দুলিয়ে দুলিয়ে বলে, কাল যা করেছো না। আহনাব থতমত খেয়ে যায়। তুতলিয়ে বলে, কি করেছি? এত ড্রিঙ্কস করেছো কেন? জানো মামুনি কত বকেছে আমাকে আর ভাইয়াকে? আহনাব হাঁপ ছেড়ে বাঁচে। গম্ভীর হওয়ার ভান ধরে বলে, ঠিকই তো আছে, মিথ্যা বলেছিলি কেন? নেহা এ কথার উত্তর না দিয়ে মুচকি হেসে বলল, যাই হোক, সিনটা কিন্তু দারুণ ছিল। কিসের সিন?
দেখবে? আহনাব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা পকেট থেকে ফোন বের করে তুলে রাখা ছবিটি দেখায়। বিস্ময়ে হা হয়ে যায় আহনাবের মুখ। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে, এরা কারা? ঢং, এরা কারা না তুমি আর ভাবি? ভেংচি কেটে বলল নেহা। অসম্ভব, এটা কি করে সম্ভব? হাই আল্লাহ, তুই এডিট করেছিস? তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? তোমাদের ছবি আমি এডিট করতে যাব কেন? দেখো, ড্রেস দেখো, মুখ দেখো, ছবি দেখলেই তো বোঝা যায় এডিট নাকি রিয়েল। কাল তো ড্রিঙ্কস করে নেশার ঘরে ছিলে, তাই ভুলে গেছো। আহনাব আশেপাশে একবার তাকিয়ে বলল। এক্ষুনি ছবি ডিলিট কর তুই। নেহা অবাক হয়ে বলল, কি? কেন? এত সুন্দর রোমান্টিক ছবিটা ডিলিট করব কেন? তোর রোমান্টিকের খ্যাতা পড়ি, তুই এক্ষুনি ছবিটা ডিলিট কর। না। আহনাব কড়া করে একটা ধমক দিতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বর যথাসম্ভব ঠান্ডা রেখে বলল, সোনা বোন আমার, কলিজা আমার, কি খাবি তুই? আইসক্রিম নাকি চকলেট? তোর অ্যাকাউন্টে টাকা লাগবে? কত পাঠাবো? আচ্ছা, তোর বার্থডে কবে? কি গিফট নিবি এবার? নেহা ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, তুমি একটা ড্রামা কিং। আহনাব মুখটা কাদো কাদো করার ভাব ধরে বলল, কর না ডিলিট, এমন করিস কেন? ভাইয়ের কষ্ট বুঝবি না তুই? ফুপির গলা পাওয়া যায় তখন। খেতে ডাকছেন তিনি। নেহা উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ডিলিট করতে মন চাইলে তোমার ফোন থেকে ডিলিট করো। আমার ফোন থেকে এত সুন্দর ছবি আমি ডিলিট করব না। তোরে এতগুলো অপশন দিলাম, তাও করবি না? কি লাগবে তোর, বল শুধু একবার। কিচ্ছু লাগবে না, আমি ঘুষ খাই না। আহনাব চিবিয়ে চিবিয়ে বলল, আস্ত ঘাটতার একটা অসভ্য বদমাইশ। নেহাও দাঁত কেলিয়ে হেসে বলে, তোমারই তো বোন। আচ্ছা শোন না, ছবিটা অর্ষাকে দেখাসনি তো? এখনো না, তবে দেখাবো। মাফ চাই, এই কাজ করিস না বনু। ছবি ডিলিট করতে হবে না, শুধু কাউকে দেখাইস না। এই রিকোয়েস্টটা রাখ প্লিজ। নেহা একটু ভেবে হেসে বলল, আচ্ছা। খাওয়ার টেবিলে আহনাব অর্ষার দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না। বারবার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, অর্ষা কি জানে সব, নাকি নেশা বা ঘুমের ঘরে ছিল? এই প্রশ্নগুলো তো অর্ষাকে করাও যাবে না। কি যে এক অশান্তির ভেতর সে আছে। সেদিন দুপুরেই ওর ফুপির বাড়ি থেকে নিজেদের বাড়ি জুরিক শহরে ফিরে আসে। ফুপা ফুপি নিহিতা নেহা অনেক রিকোয়েস্ট করেছিল আজকে দিনটা যেন অন্তত থেকে যায়, কিন্তু আহনাব রাজি হয়নি। সকালেই ফিরে আসতো, ঘুম থেকে উঠতে লেট হওয়ায় দুপুরে রওনা দিয়েছে। বাড়িতে ফিরে অর্ষা এক নতুন আহনাবকে আবিষ্কার করল। মানুষটা মনে হয় আর আগের মতো গম্ভীর নেই, রাগ করে না, ধমক দেয় না, কেমন যেন চুপচাপ থাকে, মুখের দিকে তাকিয়ে কথা বলে না, এড়িয়ে চলে। প্রথম প্রথম বিষয়টা অর্ষা পাত্তা না দিলেও এখন দিচ্ছে। তার হঠাৎ পরিবর্তন মানতেও কষ্ট হচ্ছে। লিলিয়া আর স্মিথ ফিরে আসার পর অর্ষা আবারও আহনাবের রুমে ফিরে এসেছে। ভেবেছিল এবার হয়তো আহনাব স্বাভাবিক আচরণ করবে, কিন্তু ভাবনা ভুল ছিল। আরও যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল আহনাব। এদিকে ওর পরিবর্তনে দুঃখে কষ্টে কান্না পায় অর্ষার। আজকে পরীক্ষার রেজাল্ট দেবে বলে সকাল থেকেই চিন্তায় ছিল গ্যাঞ্জাম পার্টি। সকাল হতে না হতেই সবাই মিলে ভিডিও কলে এসেছে। চুপচাপ নীরবতা চলছে শুধু। আশিক কটন বার দিয়ে কান চুলকিয়ে বলে, কাহিনী কি মামা, সবাই এমন চুপ করে আছিস কেন? জামাই বউ মরছে নাকি তোগো? জুই চোখ পাকিয়ে বলল, আজে বাজে কথা বলবি না একদম। তাহলে কি করবো? আমিও এখন চুপ করে থাকবো। থাক, চুপ থাক। কিন্তু কারণ কি? লামিয়া মুখটা গো বেচারা করে বলল, রেজাল্ট দিবে যে জানিস না, টেনশন হচ্ছে বাল। জানি তো, কিন্তু টেনশন করে লাভ কি? বিশেষ কইরা তুই অর্ষা আর জুইয়ের মতো একদম নিশ্চিন্তে আছিস। তোদের তো বিয়ে হয়েই গেছে, তোরা এখন আর ফেল করলেই কি আর পাশ করলেই কি? দিদার ওর সাথে সহমত পোষণ করে বলল, এটা কিন্তু ঠিক কথা। লামিয়া ধমক দিয়ে বলল, তোগো মুখে পোকা পড়বো, ফাইল করবো কেন বেয়াদব? না মানে কইলাম আর কি। আহিল বলল, তোরা এবার চুপ তো থাক। আমার একটা কথা শোন, রেশমির হেল্প লাগবে। রেশমি নখ কামড়াচ্ছিল দাঁত দিয়ে। আহিলের কথা শুনে সেভাবেই বলল, কি? কালকে আমার সাথে রেস্টুরেন্টে যেতে হবে। আর পুরো কথা শেষ হওয়ার আগে দিদার লাফিয়ে উঠে বলল, শুধু রেশমি একা কেন,
আমি কি দোষ করলাম? না মানে আমরা কি দোষ করলাম? আগে কথা তো শেষ করতে দে। আরে রাখ, আমাদেরও ইনভাইট কর। তুই আর অর্ষা যে A+ পাবি ওটা আমরা জানি, আমাদেরও ট্রিট দিতে হবে। রেশমি একা কেন পাবে? এত বেশি বুঝিস কেন বলতে আমায়? রেশমি তোকে আমার গার্লফ্রেন্ড সেজে একটু অভিনয় করতে হবে কেন? ওই পিচ্চি মেয়েটাকে জাস্ট বিশ্বাস করাতে হবে আমার গার্লফ্রেন্ড আছে। কেন রে ভাই, আমি কি অভিনেত্রী নাকি? আমি পারবো না ওইসব, অন্য কাউকে বল। প্লিজ, ও তোকেই দেখেছিল আমার সাথে, এজন্য তুই গার্লফ্রেন্ড সেজে কথা বললে বিশ্বাস করবে। আর আমিও বলেছি তুই আমার জিএফ। সবসময় তোরা বলির পাঠা কেন আমাকেই বানাস বলতো? এমনিই তো কোনো বন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, তার উপর এই মিথ্যা নাটক করলে কি এই জীবনে বর কিছু পামু? আরে সেন্টি খাওয়া অফ করতো। অর্ষা মনমরা হয়ে পড়ল।